হানিয়া হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলার হুমকি থেকে পিছু হটতে ইরানকে আহ্বান যুক্তরাষ্ট্র ও মিত্রদের। তোয়াক্কা না করে পশ্চিমাদের প্রস্তাব প্রত্যাখ্যান তেহরানের। এবং কুয়েতের এক দিনারে মিলছে ৩৯২ টাকা। রেমিটেন্স প্রবাহ বাড়ার আশা, বৈধ পথে অর্থ পাঠিয়ে দেশ পুনর্গঠনে ভূমিকা রাখতে চান প্রবাসীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। ইসরায়েলে হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হবে সর্বাত্মক যুদ্ধ। আর তাই ইসমাইল হানিয়া হত্যার ঘটনাকে কেন্দ্র করে ইরান ইসরায়েলে হামলা যে হুমকি দিয়েছে তা থেকে পিছু হটতে তেহরানকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা। তবে কোনো কিছু তোয়াক্কা না করে পশ্চিমাদের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মাসুদ পেজেশকিয়ান প্রশাসন। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে পেরিয়েছে প্রায় ১৫ দিন। এখনো থমথমে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। শুরু থেকেই এ হত্যাকাণ্ডে ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান। এরপর ইসরায়েলি ভূখণ্ডে হামলার হুমকি দেয় দেশটি। বিশেষজ্ঞদের ধারণা, এ অবস্থায় যে কোনো সময় বাঁধতে পারে আরও একটি সংঘাত। সংকটময় এ পরিস্থিতিতে মিত্র তেল আবিবের ভূখণ্ডে হামলা না চালাতে তেহরানকে আহ্বান জানায় পশ্চিমারা। ইসরায়েলকে বাঁচাতে একটি বিবৃতি দিয়ে ইরানকে সতর্ক করে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য। এর আগে নিজেদের ভেতর আলোচনা করেন তারা। বিবৃতিতে বলা হয়, তেহরানকে তেল আবিবের মাটিতে সামরিক হামলা চালানোর হুমকি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য কতটা গুরুতর পরিণতি বয়ে নিয়ে আসতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানায় দেশগুলো। তবে পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে তাদের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান। এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জবাব দেওয়ার অধিকার তার দেশে রয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রে নেভাডা অঙ্গরাজ্যের ডার্ভি অঞ্চল। পুড়েছে অন্তত ৭০০ একর জমি। তীব্র দাবদাহে অতিষ্ঠ ইউরোপের বিভিন্ন দেশের মানুষ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ২ ঘন্টা ধরে চলা সাক্ষাৎকারে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস, তার রানিং মেট টিম ওয়ালস ক্যাপিটাল হিলে হামলা, ট্রাম্পের উপর হামলা নিয়ে বিশদ আলোচনা হয়। এ সময় কামালার হাতে ক্ষমতা গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেন ট্রাম্প। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে সোমবার সাক্ষাৎকার দেবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এমন ঘোষণা আগেই দেওয়া ছিল। ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্সে সেটা সরাসরি সম্প্রচারের সময়ও জানানো হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ের আধা ঘন্টা পরে দেখা যায় তাদের সাক্ষাৎকারটি, যদি অনেক মানুষ তাদের কথা সরাসরি শুনতে পারেননি। ইলন মাস্ক এক্স পোস্টে জানান, এক্স প্ল্যাটফর্মে বড় ধরনের সাইবার হামলা হয়েছে, ঠিক করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। সাক্ষাৎকার নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ছিল বলেও জানান মাস্ক। গোলযোগ ঠিক করার পরেই তা সব শ্রোতার কাছে পৌঁছায়। এক্স কর্তৃপক্ষ জানায়, সাক্ষাৎকার শুরুর নির্ধারিত সময়ে ৮,৮৭,০০০ ব্যবহারকারী সংযুক্ত হয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প এই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেনকে তীব্র আক্রমণ করেন। এছাড়া অভিবাসন নীতি, নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কথাও বলেন। তবে তিনি জলবায়ু পরিবর্তনের শঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, এতে রিয়েল এস্টেটের সুযোগ বাড়বে। এ সময় ট্রাম্প বলেন, বাইডেনকে তিনি বিতর্কে চাপে ফেলেছেন বলেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এমনকি নিজের উপর হামলা নিয়ে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করতে পারছিলেন না তার উপর এত বড় হামলা হয়েছে। কামালা হ্যারিসকে নিয়ে ট্রাম্প বলেন, তার হাতে ক্ষমতা গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ট্রাম্প গুলিতে আহত হওয়ার পর থেকে তাকে সমর্থনের কথা জানান ইলন মাস্ক, যদিও এর আগে ট্রাম্পের বিরোধিতা করেছিলেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI দাবি করেছে, আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানে সাইবার হামলা চালিয়েছে ইরান। তবে এ বিষয়ে ট্রাম্প জানান, হ্যাকাররা শুধুমাত্র সবার জন্য উন্মুক্ত তথ্যগুলোই নিতে পারবে। এদিকে ইরানি কর্তৃপক্ষ এই অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে।
আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশ জুড়ে চলছে তার নির্বাচনী প্রচারণা। এবার তার নির্বাচনী প্রচারাভিযানে সাইবার হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে, ইরান সরকারের পক্ষে কাজ করা হ্যাকাররা ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযান লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে। এ সংক্রান্ত তথ্য বেআইনিভাবে যুক্তরাষ্ট্রের বিদেশি শত্রুপক্ষের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বলে দাবি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার একজন মুখপাত্রের। এ বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে FBI। মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়, ইরানি হ্যাকাররা যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট প্রার্থীকে টার্গেটে পরিণত করেছে। তার একদিন পরই ট্রাম্পের প্রচারাভিযানের বিবৃতিটি আসে। মাইক্রোসফট আরও বলছে, ফিশিং ইমেইল পাঠানোর মাধ্যমে হ্যাকাররা তথ্য সংগ্রহের কাজটি করেছে। তবে এ বিষয়ে ট্রাম্প জানান, হ্যাকাররা শুধুমাত্র সবার জন্য উন্মুক্ত তথ্যগুলোই নিতে পারবে। মার্কিন নিরাপত্তা সূত্রগুলো এর আগেও ট্রাম্পকে হত্যার বিষয়ে ইরানের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছিল। ট্রাম্পের প্রচারাভিযান হ্যাক করার অভিযোগ ছাড়াও বাইডেন কামালার নির্বাচনী প্রচারাভিযানকে ইরান টার্গেট করেছে কিনা এটাও খতিয়ে দেখবে বলে জানিয়েছে FBI। যুক্তরাষ্ট্র এখনও এ পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ইরানকে অভিযুক্ত করেনি। তবে তেহরান এমন অভিযোগকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। কাকুলি আক্তার, সময় সংবাদ। তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। বসনিয়ায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এতে চরম অস্বস্তিতে দিন পার করছেন দেশটির পর্যটকরা। 35 ডিগ্রি তাপমাত্রায় নাজেহাল জার্মানি। চলতি সপ্তাহ জুড়ে উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে গরমে খানিকটা প্রশান্তি দিতে দুস্থদের মাঝে পানি আইসক্রিম বিতরণ করছেন ইতালির স্বেচ্ছাসেবীরা। অসহনীয় গরমে চলছে একটু স্বস্তি খোঁজার চেষ্টা। শিশুদের সঙ্গে যোগ দিয়েছেন বড়রাও। তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে জার্মানির মিউনিখে। স্থানীয় সময় মঙ্গলবার শহরটির তাপমাত্রা ছুঁয়েছে 35 ডিগ্রির পারদ। খানিকটা প্রশান্তির আশায় কেউ খাচ্ছে আইসক্রিম, কেউ বা আবার করছেন বাতাস। আবহাওয়া অফিস জানায়, চলতি সপ্তাহ জুড়ে অব্যাহত থাকতে পারে উচ্চ তাপমাত্রা। গরমের হাত থেকে রক্ষায় দুস্থদের মাঝে পানি, আইসক্রিম সহ নানা ধরনের ঠান্ডা ফল বিতরণ করেন ইতালির মিলান শহরের স্বেচ্ছাসেবীরা। হাঁসফাঁস অবস্থা থেকে সাময়িক মুক্তি পেতে এই সেবায় খুশি ভুক্তভোগীরা। এদিকে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রির ঘর। বেড়েছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামলাতে চলতি সপ্তাহে 22টি শহরে রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। অসহনীয় গরমের কবলে বসনিয়ার দক্ষিণাঞ্চল। এতে বিপাকে পড়েছেন দেশটিতে ঘুরতে আসা বাসিন্দারা। চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত এই নাভিশ্বাস অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, চীনের উত্তরাঞ্চলে মনোমুগ্ধকর নর্দার্ন লাইটস। রাতের আকাশ ছিল সবুজ, লাল ও বেগুনি রঙে রাঙা। বিস্ময়কর দৃশ্য দেখে উচ্ছ্বসিত স্থানীয় ও পর্যটকরা। ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের ডারভি অঞ্চল। রোববার শুরু হওয়া দাবানলে পুড়ে ছাই হচ্ছে অঞ্চলটির গাছপালা, বাড়িঘর সহ ফসলি জমি। আগুন ছড়িয়ে পড়েছে হাইওয়েতেও। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। দাবানলে পুড়ে গেছে অন্তত 700 একর জমি। মঙ্গলবারও আগুন নিভাতে কাজ করছেন দমকল কর্মীরা। দাবানলের ভয়াবহতা থেকে বাঁচতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। রাজ্যটির পুলিশ জানিয়েছে, আগুন লাগানোর সঙ্গে জড়িত এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে তারা। ইতালির উপকূল থেকে 54 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার স্পেনের বেসরকারি প্রতিষ্ঠান ওপেন আর্মস ও ইতালীয় কোস্টগার্ড যৌথভাবে অভিবাসীদেরকে উদ্ধার করে। তাদের অবস্থান ছিল ইতালীয় দ্বীপ ল্যাম্পাদুসার দক্ষিণ উপকূলে। তাদেরকে একটি রাবারের নৌকার মাধ্যমে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। এদের বেশিরভাগই সিরিয়ার নাগরিক। এছাড়াও 2 জন সুদানের নাগরিক বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আফগানিস্তানে ক্ষমতা নেয়ার 3 বছর পূর্তির প্রস্তুতি নিচ্ছে তালেবান সরকার। 2021 সালে কাবুল দখল ও সরকারকে উৎখাতের মাধ্যমে ক্ষমতায় আসে সংগঠনটি। এরপর থেকে নানা বিতর্কের মধ্য দিয়ে শাসন কার্য চালিয়ে যায় তারা।
যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে নিজেদের সেনাদের সরিয়ে নেওয়ার পর 2021 সালের 15 আগস্ট ক্ষমতা গ্রহণ করে তালেবান। তাদের শাসন ব্যবস্থা নিয়ে নানা বিতর্কের মধ্যেই ক্ষমতার তৃতীয় বর্ষ উদযাপন করতে যাচ্ছে সংগঠনটি। এটা আফগানিস্তানের জন্য অনেক বড় সম্মান। দেশটি বিদেশি দখলদারদের হাত থেকে মুক্তি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো আফগানিস্তানকে দখল করে রেখেছিল। 3 বছর আগের এই দিনে আফগানিস্তান মুক্ত হয়েছিল। এ কারণে দিনটি আফগানিস্তানের জন্য মুক্তির দিন। জনগণ এ দিনটি পালন করবে। নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে সংগঠনটির সদস্য ও সমর্থকেরা। প্রস্তুতির মধ্যে রয়েছে শহরের গুরুত্বপূর্ণ স্থানে তালেবানের পতাকা স্থাপনও। তবে এখনো পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি এই সরকার। কোনো দেশ দেয়নি তাদের আনুষ্ঠানিক সমর্থন। মূলত নারীদের প্রতি নানা বিধিনিষেধ ও কঠোর নিয়মকানুনের জন্য সমালোচিত এই সরকারকে স্বীকৃতি দেওয়া বাস্তবিকভাবে অসম্ভব বলে জানিয়েছে জাতিসংঘ। কারণ হিসেবে দেখিয়েছে নারী শিক্ষা ও কর্মসংস্থানের ওপর তাদের বিভিন্ন নিষেধাজ্ঞাকে। কাকুলি আক্তার, সময় সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সদর দফতর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি ইমেইলের মাধ্যমে এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটির সান ফ্রান্সিসকো ভিত্তিক কর্মীদেরকে পালো আলতো এবং সান হোসে শহরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে এবছর জুলাই মাসে এক্সের কর্ণধার ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন যে প্রতিষ্ঠানটির সদর দফতর সান ফ্রান্সিসকো থেকে টেক্সাস শহরে স্থানান্তর করা হবে, যা বাতিল করে নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে কুয়েতের 1 দিনারের বিপরীতে বাংলাদেশি টাকায় মিলছে 392 টাকা। দিনারের সঠিক মূল্য নির্ধারণ করলে রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশ পুনর্গঠনে কষ্টার্জিত টাকা পাঠিয়ে অগ্রণী ভূমিকা রাখতে চান প্রবাসীরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানান বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের বিক্ষোভে পরোক্ষভাবে যুক্ত হয়ে করেন প্রতিবাদ ও মিছিল, যার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কারাবাস ভোগ করছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় রেমিটেন্স পাঠানো। বাংলাদেশি গ্রাহক শূন্য হয়ে পড়ে কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলো। তবে সরকার পতনের পর থেকে বৈধ পথে আবারও রেমিটেন্স পাঠানো শুরু করে প্রবাসীরা। দেশ পুনর্গঠনে কষ্টার্জিত টাকা পাঠিয়ে অগ্রণী ভূমিকা রাখতে চান রেমিটেন্স যোদ্ধারা। আমরা যদি বৈধভাবে টাকা পাঠাই, পরিবার নিশ্চিত থাকলো এবং দেশের উপকৃত হলো। আমরা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে এটা সরকার এবং দেশের জন্য উপকারে আসবে। অবৈধ পথে টাকা পাঠালে রিস্ক থাকে, আমরা প্রতারিত হতে পারি। সেই জন্য আমরা সকলেই বৈধ পথে টাকা পাঠাবো এবং আমরা আমাদের দেশকে ভালো রাখবো এবং নিজেও ভালো থাকবো। বর্তমানে কুয়েতের 1 দিনারের বিপরীতে বাংলাদেশি টাকায় পাওয়া যাচ্ছে 392 টাকা। বাংলাদেশে ডলারের সঙ্গে মিল রেখে কুয়েতি দিনারের মূল্য নির্ধারণ করলে দিনারের বিপরীতে বেশি টাকা পাবেন বলছেন এক্সচেঞ্জ হাউসের কর্মকর্তারা। এতে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। জার্মানির বাভারিয়ায় 2 বছর বয়সী এক প্রতিভাবান শিশুর দেখা মিলেছে, যার চিত্রকর্ম নিলামে বিক্রি হচ্ছে হাজার হাজার ইউরোতে। অ্যাক্রিলিক রং তুলিতে লরেন্ট নামের এই ক্ষুদে চিত্রশিল্পী মূলত বিমূর্ত চিত্রকর্ম করে। ছোট্ট একটি শিশু মনের আনন্দে একদম পেশাদার চিত্রশিল্পীর মতো ব্রাশ ও অ্যাক্রিলিক রঙের সাহায্যে করে চলেছে একের পর এক চিত্রকর্ম। লাল, হলুদ, সবুজ, গোলাপি রঙের মিশেলে সাদা ক্যানভাস পরিণত হচ্ছে অসাধারণ চিত্রাঙ্কনে। এই চিত্রকর্মগুলো নিলামে বিক্রি হয় হাজার হাজার ইউরোতে। ছোট শিশুটির নাম লরেন্ট, যার বয়স মাত্র 2 বছর। সে জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যের নিউ বেয়র্ন শহরে তার পরিবারের সঙ্গে বসবাস করে। লরেন্টের মা লিসা লরেন্ট জানায়, লরেন্টের বিশেষ ভিন্নধর্মী এই চিত্রকর্মগুলো বিক্রি হয় 10,000 থেকে 2,70,000 ইউরোতে। অ্যাক্রিলিক রং ব্রাশের সাহায্যে লরেন্ট নামের এই ক্ষুদে চিত্রশিল্পী মূলত চিত্রকর্ম করে, যার করা হয় যথাযথ নামকরণ, যেমন একটি হাতি, একটি গরু বা একটি সামুদ্রিক ঘোড়া। ইনস্টাগ্রামে রয়েছে পেজও, যেখানে লরেন্টের মা তার ছোট্ট ছেলেটির চিত্রকর্মগুলো পুরো বিশ্বের সামনে ফুটিয়ে তোলে, যেখানে হাজার হাজার মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে তার চিত্রাঙ্কনগুলোর প্রশংসা করে। প্রতিটি মা তার সন্তান যা করে তা পছন্দ করে এবং গর্ব করে। আমিও করতাম, তবে আমি লক্ষ্য করতে লাগলাম যে তার রং বাছাই করার ক্ষমতা অসাধারণ।
Und dann sagt er mir, was er sieht. Sehr spannend, was da gerade passiert. আমি মনে করি পুরো বিষয়টি খুবই উত্তেজনাপূর্ণ। আমি বলবো না আমার ছেলের চিত্রকর্ম শতাব্দীর সেরা, তবে একজন অভিভাবক হিসেবে আপনি সবসময় একটু পক্ষপাত দুষ্ট হবেন, এটাই স্বাভাবিক। অন্যরাও তার চিত্রকর্মের প্রশংসা করে। লরেন্টের ছবি আঁকার এই যাত্রা শুরু হয়েছিল 2023 সালের শরৎ মাসে, যখন সে তার পরিবারের সঙ্গে ইতালি বেড়াতে গিয়েছিল। এরই মধ্যে জার্মানির মিউনিক শহরের একটি ছবির মেলায় প্রদর্শন করা হয়েছে 2 বছর বয়সী ক্ষুদে চিত্রশিল্পীর চিত্রকর্মগুলো। সেই সঙ্গে সেপ্টেম্বরে তার একক চিত্র প্রদর্শনীর পরিকল্পনাও রয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। চীনের উত্তরাঞ্চলে দেখা গেছে নর্দার্ন লাইটস। রাতের আকাশ ছিল নানা আলোয় আলোকিত। মনোমুগ্ধকর দৃশ্য দেখে উচ্ছ্বসিত স্থানীয় সহ পর্যটকরা। বর্ণিল রঙে আচ্ছাদিত পুরো আকাশ, এ যেন পৃথিবীর বুকে অন্য এক জগৎ। মনোমুগ্ধকর দৃশ্যটি উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে মানুষ। আকর্ষিত করছে অনেক পর্যটকদেরও। নর্দার্ন লাইটসের নিচের অংশ সবুজ ছিল, যার উপরে আলো ধীরে ধীরে গোলাপি, বেগুনি এবং লাল হয়ে উঠছিল। এটি একেবারে শ্বাসরুদ্ধকর ছিল। আমি এর সাক্ষী হয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। রোববার সন্ধ্যায় চীনের উত্তরাঞ্চলের মোহে শহরে প্রথম এই অরোরা দেখা যায়, যেটি সোমবার ভোর পর্যন্ত অব্যাহত থাকে। এ সময় রাতের আকাশ ছিল সবুজ, লাল ও বেগুনি রঙে রঞ্জিত। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের ঝিনজিয়াং অঞ্চলেও দেখা গেছে অরোরা। দেশটির আলতাই অঞ্চলের হাওয়াহেতে রাতের আকাশ লাল রঙে সজ্জিত হয়েছিল। অরোরা দেখতে পাওয়া সত্যি বিরল ঘটনা। আমি উত্তেজনায় চিৎকার করা শুরু করি। এ ধরনের নর্দার্ন লাইটস সাধারণত পৃথিবীর উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলে দেখা যায়। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হানিয়া হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলার হুমকি থেকে পিছু হটতে ইরানকে আহ্বান যুক্তরাষ্ট্র মিত্রদের। তোয়াক্কা না করে পশ্চিমাদের প্রস্তাব প্রত্যাখ্যান তেহরানের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।